গত ৫ই জানুয়ারি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের একটি সাক্ষাৎকার আমরা অনেকেই দেখেছি বা শুনেছি। লক্ষ লক্ষ মানুষের মধ্যে বড় একটা অংশ ছিল যারা হয়তো ডালিমকে মোটেও পছন্দ করেন না, তবে দেখেছেন বা শুনেছেন ওই শোটি। আমাদের অনেকেরই ধারণা ছিল যে আমরা একজন ব্যক্তিত্ববান, সৎ ও আত্মবিশ্বাসী মানুষকে দেখতে পাবো, যিনি অকপটে তার সকল অন্যায়কে স্বীকার করবেন, সত্যের সন্ধান দেবেন। অথচ আমরা দেখলাম বিধ্বস্ত, ধূর্ত ও পরাজিত এক মানুষকে। সঙ্গত কারণেই ওই সাক্ষাৎকারের একটা প্রতিক্রিয়া দেওয়া জরুরি মনে হয়েছিল, তাই আজকের এই ভিডিওটি। মূল আলোচনা শুরুর আগে একটা বিষয় আমাদের নিশ্চিত হওয়া দরকার যে মেজর ডালিম কি খুনি নাকি সাহসী বীর। আমরা সকলেই জানি যে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, অন্য বাসায় শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি, আরেকটি বাসায় শেখ মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাদ এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে নির্মমভাবে খুন করা হয়। ওই ঘটনায় মোট হত্যার শিকার হন প্রায় ৫০ জন মানুষ। এমনকি তাদের মধ্যে ছিল ৪, ৯ ও ১১ বছরের শিশু, একজন অন্তঃসত্ত্বা সহ বিভিন্ন বয়সী নারী। বিবেক হারিয়ে যদি কেউ উন্মাদ না হয়ে যায়, তবে সে সহজেই বুঝবে এসব হত্যাকাণ্ড ঘটেছে খুবই পরিকল্পিতভাবে। ঘরের ভেতরে ঢুকে খুঁজে খুঁজে হত্যা করা হয়েছে পরিবারের সকল সদস্যকে, এমনকি বাদ যায়নি ঘরের কাজে সাহায্যকারীরাও। যারা নিষ্পাপ শিশু, গর্ভবতী নারীদেরকেও ঠান্ডা মাথায় খুন করে, তারা সকল বিবেচনায় খুনি ও অমানুষ। এই নারকীয় হত্যাযজ্ঞের ধারাবাহিকতায় অন্য আরেক ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় ৪ নেতাকেও হত্যা করা হয়। এই প্রসঙ্গে চলুন মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের একটি বক্তব্য জেনে নেওয়া যাক। আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক, খুবই খারাপ লোক। আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন কারণ তিনি খারাপ লোক। তার পরিবার ১৪ গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন, তাহলে আমি একভাবে বুঝতাম আপনি যখন তাকে নির্বংশ করতে যাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে। আর আজকে এতদিন পরে আদালত এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত, তখন আমাকে ৩বার চিন্তা করতে হবে। আপনি কোনো ব্যক্তি শেখ মুজিবকে মারেননি। শেখ মুজিব ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন। তো আপনার সাথে আমার কিন্তু আর হবে না। ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স। পৃথিবীতে ধর্ষণকারী আর ধর্ষিতা এক রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হত্যাকারী আর হত্যার শিকার এক রাস্তায় হাঁটে না। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে যদি আপনি আঙ্গুলি হেলন করেন, আপনাকে তারা সহ্য করবে? নির্লজ্জ ডালিম সাক্ষাৎকার দিল গুজববাজ ইলিয়াসকে। সাক্ষাৎকার তো নয়, এজন্য এক পিঠ চুলকে দেওয়ার আসর। এ বলছে এর, ও বলছে তার পিঠ চুলকে দিতে। আজ আমরা এই ভিডিওতে একজন খুনির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানাচ্ছি। আগেই বলে রাখছি, এই ভিডিওতে ডালিমকে বিন্দুমাত্র সম্মান প্রদর্শন করা হবে না। আর সে যেহেতু খাপছাড়া যুক্তি উপস্থাপন করেছে, তাই তার প্রতিক্রিয়াতেও কোনো ধারাবাহিকতা থাকবে না। তার অগোছালো কথাগুলোকেই ধরে ধরে জবাব দেওয়া হবে। ডালিমের পুরো বক্তব্যই ছিল ট্র্যাশ, গার্বেজ, বখাটেদের কুযুক্তিপূর্ণ কথাবার্তাতে ভরপুর। যেমন সে আপত্তি তোলে জেনারেল ওসমানী কেন পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের সেই অনুষ্ঠানের সময় উপস্থিত থাকতে পারেননি, থাকেননি, ইত্যাদি ইত্যাদি। এই ঘটনার ভালো ব্যাখ্যা অনেকেই উপস্থাপন করেছেন, এমনকি ওসমানী সাহেব নিজেও সেটা পরিষ্কার করে বলেছেন এভাবে: ঢাকায় আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ওই সশস্ত্র যুদ্ধ ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টের পুরো কমান্ডে ছিলেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল স্যাম মানেকশ। সত্যি কথা হচ্ছে, আমি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো নিয়মিত সেনাবাহিনীর সেনাপ্রধানও নই। আন্তর্জাতিক রাজনীতি অনুযায়ী পাকিস্তানের সেনাবাহিনী আমার কাছে আত্মসমর্পণ করতে পারে না, কারণ বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশ নয়। আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল মানেকশকে রিপ্রেজেন্ট করবেন লেফটেন্যান্ট জেনারেল আরোরা। জেনারেল মানেকশ গেলে তার সঙ্গে যাওয়ার প্রশ্ন উঠত, কিন্তু সার্বভৌম সমতার ভিত্তিতে আমার অবস্থান জেনারেল মানেকশের সমান, যেখানে তার অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জেনারেল আরোরার সফরসঙ্গী আমি হতে পারি না। এটা দেমাগের কথা নয়, এটা প্রোটোকলের ব্যাপার। আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদার বড় অভাব। ঢাকায় ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয়, জেনারেল মানেকশের পক্ষে জেনারেল আরোরার কমান্ডের অধীন। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করবে যৌথ কমান্ডের ভারতীয় বাহিনীর কাছে। আমি সেখানে অর্থাৎ ঢাকায় যাব কি জেনারেল আরোরার পাশে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য? হাউ ক্যান আই? যে প্রশ্নের উত্তর স্বয়ং ওসমানী দিয়ে গেছেন, সেই প্রশ্ন বারবার উত্থাপন করে কারা লাভের গুড় খেতে চায় তা আমরা জানি। ডালিমের কথার সুর কিন্তু সরাসরি জামায়াতের সাথে মিলে যাচ্ছে।
প্রশ্ন হচ্ছে, যারা এদেশের স্বাধীনতার পক্ষেই ছিল না তারা কার কাছে কে আত্মসমর্পণ করলো, এটা দিয়ে কী করবে? জামাত স্বাধীনতা বিরোধী, কিন্তু ডালিম তো মুক্তিযোদ্ধা ছিলেন, অথচ সে আমাদের মহাকাব্যিক মুক্তিযুদ্ধকে বলছে তথাকথিত মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদারেরা নাকি দুইজন নারীকে ধর্ষণ করেছিল, 3 লক্ষ বীরঙ্গনা, কল্প না কাহিনী কেচ্ছা। আবার এদিকে সে গর্বের সাথে নামের পূর্বে বীরত্ব মুক্তিযোদ্ধা যুক্ত করেছে। এরকম দ্বিচারিতায় কাটিয়ে দেওয়া জীবন আসলে কেমন আমি তা জানি না। অপরদিকে একই অবস্থা জামাতিদেরও, যে স্বাধীনতা ওরা চায়নি সেই স্বাধীনতা দিবসে অর্থাৎ 26শে মার্চ বা বিজয় দিবস 16ই ডিসেম্বর তারা উদযাপন করে, মিছিল করে। হিপোক্রেসিতে তারা একে অপরের সমানে সমান, অর্থাৎ ডালিম জামায়াত ভাই ভাই। জামায়াত যেমন জানে 71-এ তাদের কৃতকর্ম কোনো দিন কোনো যুক্তি দিয়েই বৈধ করতে পারবে না, তেমনি 75-এর কষায় ডালিমও জানে তার কৃতকর্মের কোনো সাফাই চলে না। তাই 71-এর দালাল আর 75-এর খুনিরা এখন যৌথভাবে আবর্জনা ছড়াচ্ছে, এবং তাদের ছড়ানো আবর্জনা থেকে একই রকম দুর্গন্ধ বেরোচ্ছে। জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে ডালিম বলছে এইভাবে যে, ও রে ভাই, কেন জাতীয় সঙ্গীত? সে বলছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থাকা সত্ত্বেও কেন রবীন্দ্রনাথের মতো একজন ভারতীয় নাগরিকের লেখা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করলাম? রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছেন 1941 সালে, অর্থাৎ ভারত ভাগের বহু আগে। সুতরাং প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকেও এটা বোঝানো সম্ভব, বা তার পক্ষে বোঝা সম্ভব যে রবীন্দ্রনাথ অবিভক্ত বাংলার, তিনি আমাদের সকলের। এই কথা কাজী নজরুল ইসলামের বেলায় প্রযোজ্য, যে নজরুল তার বাকশক্তি এবং মানসিক ভারসাম্য দুই হারিয়েছেন 1942 সালের দিকে, অর্থাৎ ভারত বিভাজনের বহু বছর আগেই। তাই 71-এ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর কবি নজরুলের দেহটা কেন বলছি, কারণ তিনি তো বাকশক্তি, স্মৃতিশক্তি সবই হারিয়েছেন, তো সেই দেহটাকে ভারত থেকে বাংলাদেশে তুলে এনে নাগরিকত্ব দিলেই তিনি শুধু আমাদের একার হয়ে যায় না, অর্থাৎ শুধু বাংলাদেশিদের হয়ে যান না। তাছাড়া সুস্থ অবস্থায় তাকে এই নাগরিকত্ব অফার করলে তিনি কি তা গ্রহণ করতেন? আমরা কিন্তু তা জানি না। তবে বাস্তবে শেষ বয়সে এসে মাতৃভূমি ছেড়ে অন্যত্র খুব কম মানুষই যেতে চাইবেন। আপনাকে যদি এই প্রশ্নটা করা হয়, আপনিও কাছাকাছি উত্তর দেবেন, অর্থাৎ শেষ বয়সে আপনার জন্মস্থানেই থাকতে চাইবেন। যাই হোক, 5 আগস্টের পর জামাতি ব্যাক্ট ইউনূস সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সঙ্গীত বদলানোর চেষ্টা করে, অর্থাৎ তাদের মতে জাতীয় সঙ্গীত হতে হবে একজন সাচ্চা মুসলিম গীতিকারের লেখা। কিন্তু সমালোচনার মুখে সুবিধা করতে না পেরে কেউ তখন কিন্তু এরকম প্রস্তাব তুলেছিল, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি আমাদের জাতীয় সঙ্গীত হোক। তারপরও যদি রবীন্দ্রনাথকে হটানো যায় আর কি। জাতীয় সঙ্গীত বদলানোর জন্য কত ব্যাখ্যা, কত আহাজারি, তাদের কত কল্প, অবশেষে সবাই ফেল মারে একত্রে। কিন্তু বাংলাদেশের সেই অপশক্তি, ঐতিহাসিক শত্রু কি আর তাদের ব্যর্থতা মেনে নেবে? মনে রাখবেন, এটা হচ্ছে জামাতিদের সম্প্রতি উত্থানের পর প্রথম বড় ধরনের ফেলিয়ার, যে তারা জাতীয় সঙ্গীত বদলানোর প্রস্তাবে হাটে হাড়ি ভাঙা পড়েছে। এরপর তারা আরও জোর গলায় জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে কথা তোলেনি, সাহস পায়নি। কিন্তু অলরেডি ফেল হয়ে যাওয়া একটা প্রকল্প আবার সবার সামনে নিয়ে আসার মানে কি? কথিত সাংবাদিক ইলিয়াসের শোটি যে জামাতের প্রেসক্রিপশনে হয়েছে, সেটা কি আপনাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে? কি চায় এই কাওয়ার্ড মেজর ডালিম? নাকি ইতিহাসে তাদের সৃষ্ট আবর্জনার স্তূপ এত উঁচু হয়েছে যে সেটা ঢাকার মতো ছাই তারা পাচ্ছে না, তাদের কাছে নেই, তাই হাদের কাছে যাই পাচ্ছে তা নিয়ে টানাটানি শুরু করেছে? বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানুষ আনন্দ প্রসঙ্গে এই কাওয়ার্ড ডালিম বলছে, মুজিবের মৃত্যুর পর দেশের মানুষ খুব আনন্দ করেছে। সমাজে এমন দাবির পক্ষে অনেক মানুষই বলে, তাই না? ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনে এসছেন, মুজিব এই ছিলেন, সেই ছিলেন, এই করেছিলেন, মানুষ একদম পুরো বগল বাজিয়েছে, পুরো বিশ্বে বগল নিয়ে ছুটে গেছে বাজানোর জন্য। হ্যাঁ, মুজিব হত্যার পর আনন্দ হয়েছে, তবে তা পত্রিকার পাতায়। সেই সব পত্রিকার সম্পাদক ও মালিকপক্ষরা ছিল যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনের পরীক্ষিত দালাল। আর রেজিম চেঞ্জের পর পত্রপত্রিকার অবস্থা যেন কেমন হয়, টেলিভিশনগুলোর অবস্থা যেন কেমন হয়, দেখতে পাচ্ছেন না? সময় 71 কীভাবে 75 হয়ে যায়, সম্পর্ক কীভাবে একটি পলকে বদলে যায় কয়েকটি ঘন্টার ব্যবধানে। শুধু পত্রিকা নয়, মুজিবের মৃত্যুতে আনন্দিত হয়েছিল সর্বস্তরের সাম্প্রদায়িক বদমাইশেরা, তখন আনন্দিত হয়েছিল শেখ মুজিবের বিপক্ষে রাজনীতিতে বিধ্বস্ত হওয়া আমরা কাঠের ঢেকিরা।
আর জামায়াত, মুসলিম লীগ, নেজামে ইসলামের সমর্থকরা তো ছিলই। কথা হলো, দেশ জুড়ে সাধারণ মানুষ যদি বিশাল আনন্দ করেই থাকে, তবে ওই মানুষগুলো কেন মুজিবের বিরুদ্ধে আগে আন্দোলন করলো না? দেশের মানুষ ব্যাপকভাবে মুজিবের বিরুদ্ধে আন্দোলন করে তাকে উৎখাত করতে পারলো না, যেমনটা আমরা এরশাদের বেলায় দেখলাম, এই তো কয়েকদিন আগে হাসিনার বেলায় দেখলাম। তা হলো না কেন? সত্যটা হচ্ছে, মুজিবের বিরুদ্ধে ততটা নয়, সাধারণ মানুষ যতটা সোচ্চার ছিল হঠকারী জাসদ এবং সর্বহারাদের লুটপাট ও নির্যাতনের বিরুদ্ধে। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষ কোন যুক্তিতে সেই দেশের প্রেসিডেন্টকে নিয়ে খুব আনন্দ করবে, খুশিতে একদম গদগদ হয়ে যাবে? এটা কি সম্ভব? তাও আবার বাংলাদেশের মতো হতদরিদ্র দেশের প্রেসিডেন্ট, যেখানে মানুষের একেবারে প্রাথমিক প্রয়োজনেরও যোগান ছিল না, চতুর্দিকে হাহাকার, বাড়িঘর পোড়া। সেই সব ছবিগুলো, ভিডিওগুলো দেখে নেবেন 1971-এ কেমন ছিল আমাদের দেশ। আর এই সব অজুহাতে দেশের প্রেসিডেন্ট, যে কিনা আবার দেশের স্থপতিও, তাকে সপরিবারে হত্যার কথা সাধারণ মানুষ কল্পনাও করতে পারতো না। এটা সম্ভব নয়। বিষয়টা এমন ছিল না যে দেশের সকলের অধিকার প্রাপ্তি সব শেখ মুজিবুর রহমান একত্রিত করে তালা মেরে রেখেছিলেন এবং তাকে হত্যা করে সেই তালার চাবি নিয়ে সবাই শান্তিতে সুখে বসবাস করবেন। মুজিবকে হত্যা করায় সেনাবাহিনীর সম্মিলিত সম্মতি ছিল না। বলা হয় সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনারা এই হত্যা সম্পাদন বা সম্পন্ন করেছে। সরকার পরিবর্তন করাটা সেনাবাহিনীর কাজ কোনো কালেই কোনোভাবেই নয়, এটা জনগণের কাজ। ডালিমরা চেয়েছিল বাংলাদেশকে আর একটা পাকিস্তান করে তুলতে, তাই তারা সেই 71 সাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা বা তাকে সপরিবারে শেষ করে দেওয়ার মিশন শুরু করে। ডালিম দাবি করে ওই পিঠ চুলকানো ভিডিওতে যে তারা অজু করে কোরআন হাতে রেখে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত করেছিল মেজর জিয়াউর রহমানকে। সেই 71-এ নাকি এই চক্রান্ত হয়েছিল, যুদ্ধের ময়দানেই। তাহলে আওয়ামী লীগ যখন জিয়াকে মুজিবের খুনিদের সাথে একত্রিত থাকার দাবি তোলে, তখন কেন আমরা আপত্তি করতাম? তাহলে তো তাদের দাবি ঠিক ছিল, অর্থাৎ আওয়ামী লীগের দাবি। নাকি বিএনপির নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা কি মনে করেন জিয়াউর রহমান এই খুনিদের সাথে কোরআন শপথ করে জড়িত ছিল? বাকশাল প্রসঙ্গে খুনি কাওয়ার ডালিম বলল, বাকশাল পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল 1 সেপ্টেম্বর থেকে, কিন্তু তার পূর্বেই মুজিবকে খুন করা হয়। মুজিব হত্যার পরে ইতিহাসে এই দেশের মুজিব বিরোধী ন্যারেটিভ তৈরি করার ইতিহাস, সেটা আমরা কিন্তু জানি। ইতিহাসে এরকম বহু গল্পকেচ্ছা যুক্ত করা হয়েছে এবং ষড়যন্ত্রকারীরা খুব সফলতার সাথে বাকশালকে একটা কুখ্যাত শাসন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। সেটা কতটুকু সময়ের জন্য দেখার বিষয়। পৃথিবীর যে কোনো মতবাদ কিংবা নীতির ভালো খারাপ দুটো দিক থাকে, বাকশালেরও ছিল। বাকশালের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল এটা একদলীয় শাসন ব্যবস্থা, কিন্তু বাস্তবতা হচ্ছে বাকশাল ছিল সব দল মত মিলে একটা সর্বদলীয় শাসন ব্যবস্থা, এবং সেটা ছিল আপৎকালীন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য। বাকশালে আওয়ামী লীগ ছাড়াও কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, জাতীয় লীগ সহ বেশিরভাগ রাজনৈতিক দলই অন্তর্ভুক্ত ছিল। বাকশালে আরও ছিলেন খন্দকার মোশতাক, শাহ মোয়াজ্জেম, তাহেরউদ্দিন ঠাকুর, জিয়াউর রহমান, কর্নেল তাহেরের মতো ব্যক্তিরাও। এটা সত্য যে বাকশাল খুবই টালমাটাল অবস্থার মধ্যে সৃষ্টি হয়। বাকশাল না করা হলেও এর বিকল্প হিসেবে তখন কি করা হতো? জরুরি অবস্থা ঘোষণা করা হতো, এছাড়া তো উপায় ছিল না। একটা জিনিস মনে রাখা আমাদের দরকার যে আমরা কিন্তু জানি না বাকশালের অধীনে বাংলাদেশ ঠিক কেমনভাবে পরিচালিত হতো, কারণ দেশে বাকশাল পুরোপুরি কার্যকর করার আগেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়। মুজিব তার দ্বিতীয় বিপ্লবে সফল হতেন কিনা সেটা নিশ্চিতভাবে বলা না গেলেও এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাকশাল প্রতিষ্ঠিত হলে দেশ থেকে জাসদ সরবরাহের মতো ক্যান্সার নির্মূল করা যেত, দেশ স্থিতিশীল হতো, যুদ্ধবিধ্বস্ত একটা দেশের নবনির্মাণ শুরু করা যেত, এবং ইতিহাস থেকে এমন অসংখ্য বদমায়েশের জায়গা হতো না। মানে এখন যাদেরকে আমরা ইতিহাসের পাতায় দেখি, 75 পরবর্তীতে দেশের প্রেসিডেন্ট হয়েছেন, এই হয়েছেন, ওই হয়েছেন, মন্ত্রী, কত কিছু, যারা 30 লাখ মানুষের রক্ত ও প্রাণের বিনিময়ে পাওয়া সংবিধান কলুষিত করেছে, স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে দুর্গম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, তাদের ঠাঁই হতো না। বাকশাল নিয়ে শেষ কথা হচ্ছে যে ডালিম যদি 71-এ মুজিব হত্যা ষড়যন্ত্র শুরুই করে, তাহলে মুজিবের খুনকে বৈধতা দিতে তার দুঃশাসন, বাকশাল, স্বজনপ্রীতির যেসব দাবি উত্থাপন করে সেগুলো একটাও ধোপে টেকে না।
এবার আসছি জিয়াউর রহমানকে নিয়ে ডালিম যা বলেছে সেই প্রসঙ্গে। ডালিম বলেছে জিয়াউর রহমান নাকি 4,000 মানুষকে বা 4,000 জনকে খুন করেছেন। জিয়া সর্বমোট কতগুলো খুন করেছিলেন তা নিশ্চিতভাবে বলা যায় না, তবে সেটা 4,000 হতেও পারে, অসম্ভব নয়। কিন্তু এই তথ্য এখন প্রকাশ করে ডালিমের কি লাভ? জামাতিদের পালে একটু হাওয়া দেওয়া, নাকি সবাই খুনি শুধু ডালিম একজন বিশাল ভদ্রলোক এটা দেখানো? উদ্দেশ্য কি তার? বুঝলাম, মুজিব খুব খারাপ ছিলেন, সোনার বাংলা গড়ার পথে তিনি একমাত্র বাধা ছিলেন। তো সেই বাধা ও বাধার বংশকে নির্বংশ করার পর এই দেশ সোনার বাংলা হলো না কেন? কেন এখনো আমাদের হয় খুন, মানে খুন হতে হয়, না হলে খুন করতে হয়? কেন? এর কোনো বিকল্প নেই কেন? জাতির পিতা বলে পৃথিবীতে নাকি কিচ্ছু নেই এমনটা বলছে সে। কাওয়ার্ডের দাবি দেখেন। জাতির পিতা একটা সিম্বলিক বিষয়। একটা জাতির বা দেশের অস্তিত্বের পেছনে যদি কারোর সবচেয়ে বেশি অবদান বা বড় অবদান থাকে, তাহলে অনেক দেশেই তাঁকে জাতির পিতা বলা হয়। যেমন ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, পাকিস্তানের যে জিন্নাকে বলা হয় কায়েদে আজম, এই কায়েদে আজমের মানে কি? জিন্না পাকিস্তানের জাতির পিতা। পৃথিবীর কোন কোন দেশে জাতির পিতা আছে সেটা খুব সহজে আপনারা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে জানতে পারেন, বা উইকিপিডিয়ায় এই লিস্ট দেখতে পারেন। বিশেষ করে মুসলমান দেশগুলোর জাতির পিতাদের তালিকাটা দেখেন। মোট কথা, জাতির পিতা বলে আসলে কিছু নেই। ডালিমের এমন বক্তব্যের পেছনে কোনো যুক্তি নেই, আছে ইচ্ছাকৃত মূর্খামি। আমাদের পছন্দ হোক বা না, জাতির পিতা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা উপাধি। তবে এভাবে পিতা, মাতা, ম্যাডাম, আপা, খালাম্মা জপাটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের বিষয় নয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের বাপ চাচা কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি। বাংলার মাটিতে এই সত্যের কখনোই প্রত্যয় ঘটবে না, কখনোই না। ডালিম এবং তার খুনি বন্ধুরা বেশ ধর্মান্ধ, সেটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এরা আগেও এমন ছিল, এখনও আছে। মুজিবকে হত্যা করে বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক বানাতে চেয়েছিল তারা। চিন্তা করেন, সে বলছে তার জাতির পিতা আদম। ইব্রাহিম বললেও বুঝতাম, সে যে আদমের আবার কোনো অস্তিত্ব নয়, একটা পৌরাণিক চরিত্র মাত্র। পৃথিবীর সকল মানুষ একজোড়া মানবাধিকার এসেছে, এইটা আপনাকে মানতে হবে, এটা ধর্মীয় বিশ্বাস। বস্তুত জীবের প্রজাতি বিবর্তনের মাধ্যমে আসে, আকাশ থেকে থপাস করে পড়ে না। কাওয়ার্ডের এই ফালতু আলাপ বাদ দিয়ে চলুন আমরা স্বাধীনতায় ফিরে যাই, স্বাধীনতার প্রশ্নে ফিরে যাই। তার স্বাধীনতা নয়, মুজিব নাকি স্বাধীনতা চাননি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হবে, একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে, এটা নাকি বঙ্গবন্ধু চাননি। এটা আছে কি বলে, সে আবার 6 দফা পড়ে নিক, এটা আমি চাই। 7ই মার্চের ভাষণ শুনতে বলবো, 71-এর পূর্ববর্তী রাজনীতির আ ক খ শিখতে বলবো। হ্যাঁ, হুট করে দেশ স্বাধীন হয়ে যাক, মুজিব এটা কখনোই চাইতেন না। এতে বিশাল রক্তক্ষয়ের সম্ভাবনা সবসময় ছিল। প্রথমে স্বায়ত্তশাসন পেতে হবে, এরপর স্বাধীনতার দিকে যাওয়ার প্রস্তুতি ছিল তার। কিন্তু রক্তের বন্যা এড়ানো যায়নি। এর কারণ বা এর দায় কেবলমাত্র গোয়ার ও ন্যূনতম মানবিক বোধ না থাকা পাকিস্তানি হানাদার বাহিনীদের। এবার আসছি ডালিমের বউ প্রসঙ্গে। রেডক্রস বাংলাদেশের চেয়ারম্যান ও আওয়ামী রাজনীতিবিদ গাজী গোলাম মোস্তফার সাথে বিরোধ নিয়ে সাক্ষাৎকারে একটা বড় অংশ সে ব্যয় করেছে। এটা অসঙ্গত নয়, কারণ এই ঘটনা ডালিমের ওপর বেশ প্রভাব ফেলেছে বলে সে মনে করে। এই গাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে ত্রাণের কম্বল চোরের একটা বড় অভিযোগ আছে। অনেকেই তাকে কম্বল চোর গাজী বলে ডাকেন। ডালিমও এটা উল্লেখ করেছে ওই পিঠ চুলকানির আসর তথা সাক্ষাৎকারে। কথিত আছে 7 কোটি মানুষের জন্য নাকি 8 কোটি বা 8.5 কোটি কম্বল এসেছিল বিদেশ থেকে, যা চুরি গেছে। এতগুলো কম্বল কে পাঠালো, কেন পাঠালো, এই তথ্য খুঁজছি অনেক দিন ধরে, কিন্তু কোনো বান্দা এটার কোনো প্রমাণ দিতে পারে না। বাংলাদেশের মানুষের জন্য এত দয়ালু কোন দেশ ছিল, কার এত দরদ জেগে উঠেছিল, কেন জেগে উঠেছিল? বা 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল, বোঝেন? এতগুলো কম্বল নিয়ে কয়টা জাহাজে এসেছিল তখন? অর্থাৎ ডিসেম্বরে দেশ স্বাধীন হলো, কম্বলগুলো বানাতে তো সময় লেগেছে, জাহাজে করে এসেছে, অর্থাৎ শীতের শেষে এসে পৌঁছেছে। শীতের শেষে এই পিরিত কার? অর্থাৎ কম্বল দেওয়া, নাকি হেলিকপ্টারে কম্বল বিতরণের মতো কোনো একটা ব্যাপার ছিল? কোন ধান্দা ছিল তা জানি না, কিন্তু যারা দাবি করছে তারা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারছে না। মুজিবকে সপরিবারে হত্যা করা হলেও তখন
গাজী কিন্তু অক্ষত ছিল, অর্থাৎ 15 আগস্টের পরে। ব্যাপারটা রহস্যজনক নয় কি? জিয়ার আমলে তাকে লম্বা সময় জেল খাটতে হয়, অর্থাৎ এই গাজীকে। সে অনেক অপরাধী ধরে নিচ্ছি, কিন্তু কম্বলগুলো আর উদ্ধার হলো না কেন? এগুলো গেল কই? এতগুলো কম্বল কি মানে 8 কোটি কম্বল পুড়িয়ে ফেলা হলো? যাই হোক, তারা আমৃত্যু চেষ্টা করে যাক কম্বল কে চুরি করেছিল। পিঠ চুলকানির এই আসরে ডালিম এও বলল যে মুজিব নাকি তাকে যখন তখন ডাকতেন, সেও চলে যেত কই মাছ দিয়ে মুজিবের বাড়িতে ভাত খেতে। কোন লেভেলের গাদ্দার ও নিমকহারাম সে একবার চিন্তা করেন। 71-এই সে যাকে টার্গেট করেছে হত্যা করবে বলে তার বাড়িতে গিয়ে কই মাছ দিয়ে ভাত খায়। কাওয়ার ডালিমকে নিমকহারাম না বলে অন্য কোনো বিশেষণ তার নামের পূর্বে ব্যবহার করা উচিত। আরব্য রজনের গল্পে ডাকাতরাও যাকে হত্যা করবে তার বাড়িতে গিয়ে নিমক খেত না বা লবণ খেত না। কি আর বলি, তবে এই সময়ের নিমকহারামদের চেনেন তো? হেলমেট থেকে বের হয়, গুহা থেকে বের হয়। কবে যেন আমরা দেখবো কচ্ছপ খোলস থেকে বেরিয়ে এলো এবং একটা বিড়াল, সে আর কচ্ছপ না, বিড়াল বলবে এটা বিপ্লবের অংশ। আমি এতদিন কচ্ছপের খোলসের মধ্যে ছিলাম। তো হেলমেট থেকে বের হওয়া, গুহা থেকে বের হওয়া, কত তত্ত্ব আমাদের সামনে নিয়ে আসা ব্যক্তিরা। ডালিম সর্বসময় সর্বযুগে থাকে। যাই হোক, আইনশুদ্ধভাবে চাকরিচ্যুত করার পরেও মুজিব তাদের ডাকেন, অর্থাৎ ওই ডালিমদের মতো লোকদের। দূতাবাসে চাকরির প্রস্তাব দেন, তার ভাইয়ের ব্যবসায় সম্পৃক্ত হওয়ার উপদেশ দেন। আহারে বাঙালির মুজিব ভাই, এ কোন ফ্যাসিস্ট হলেন আপনি? এত কিছুর পরেও তাদেরকে ডাকেন, স্নেহ করেন, ভালোবাসা দেন। মুজিব গাজীকে ডালিমের স্ত্রী নিম্মির পা ধরে ক্ষমা চাইতে বলার পরও নিম্মি মুজিবের সামনেই গাজীকে অপমান করে। মুজিব এই ঘটনার বিচার করার আশ্বাস দিলেও তারা, অর্থাৎ ডালিম ও নিম্মি, সেই প্রস্তাব গ্রহণ করেননি, সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এদিকে মুজিব সহ আরও অনেকের অনুরোধ করা সত্ত্বেও সেনাবাহিনী গাজীর পরিবারকে ছেড়ে দিল না। এই তথ্যগুলো ডালিমের ওই পিঠ চুলকানির আসরেই কিন্তু সে বলেছে, কথাগুলো কিন্তু সুস্পষ্টভাবে সে বলেছে। তাহলে দেখা যাচ্ছে মুজিব আসলেই জনগণের মুজিব ভাই। সেই মুজিব ভাই ছিলেন যার নির্দেশ যে কেউ যখন তখন তার মুখের উপর অমান্য করতে পারত। চিন্তা করতে পারছেন কাকে আপনারা স্বৈরাচার বলছেন? আমরা এও শুনেছি মুজিবের সাথে নাকি পত্রিকার হকার, রাস্তার ফেরিওয়ালারাও যখন তখন দেখা করতে পারত। এগুলোকে গালগল্প ভেবে বহুবার প্রত্যাখ্যান করেছে, কিন্তু এই আত্মস্বীকৃত খুনির কথাগুলো শুনে তো মনে হচ্ছে মুজিবের ব্যাপারে এই কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো ঘটনা নয়। এখানে আরও কিছু কথা আমার বলার আছে। আমরা একেবারে ছোটবেলা থেকে শুনে আসছি মুজিবের ছেলে শেখ কামাল ডালিমের স্ত্রী নিম্মেকে অপহরণ করেছিলেন, ধর্ষণ নাকি করেছিলেন। সে কি এক রগরগা বিবরণ, বিশ্লেষণ। ডালিম যদিও একটা বই লিখেছে এবং সেখানেও এটি পরিষ্কার করেছে যে ওই ঘটনায়, অর্থাৎ কল্পিত সেই ডালিমের স্ত্রী নিম্মিকে ধর্ষণের ঘটনা ঘটেনি এবং শেখ কামালের যোগসূত্র ওইসব কোনো ঘটনায় ছিল না। কিন্তু আহাম্মক এই কথিত সাংবাদিক ইলিয়াস নিজেই তার গুরুভাব বা রুহানি পিতা ডালিমের সেই বইটি পড়েনি। তাই সে ওই গুজবকে সত্য ধরে নিয়ে খুব রসিয়ে ধর্ষণের বিবরণ ডালিমের মুখ থেকে শুনতে চাইছিল। কিন্তু ডালিম তার আপন বউয়ের ধর্ষণের মতো ঘটনা ব্যাখ্যা করে তার অপরাধ ঢাকার চেষ্টা করেনি। বউয়ের প্রতি তার এই ভালোবাসাকে আমি সাধুবাদ জানাই। এই ডালিম মেজর ডালিম, তার বিবরণ থেকে দেখা যাচ্ছে যে সে এই ঘটনার সাথে শেখ কামালের বা কারুরই কোনো সম্পৃক্ততা টানেননি। এই ঘটনা ঘটেছে বলে কোনো কথা বলেননি, বরং এই ঘটনা ঘটেনি বলেই তার বক্তব্য থেকে স্পষ্টভাবে ফুটে ওঠে। এবং কী দাঁড়াচ্ছে, শেখ কামালের এইসব গল্প কেচ্ছার সাথে বিন্দু পরিমাণে কোনো সম্পর্ক ছিল না। যদি ডালিম এটি পরিষ্কার না করত, তবে কোনোভাবেই কিন্তু আপনারা কামালকে এই বছরের পর বছর ধরে যে অপবাদ দিয়ে আসা হচ্ছে সেখান থেকে সরাতে পারতেন না। কারণ এই গুজববাজদের গুরুপিতাই কিন্তু এইসব ঘটনাকে সত্য, হ্যাঁ আমার বউকে ধর্ষণ করেছে, এইভাবে করেছে, ওইভাবে করেছে বলতেই পারতো। এবং নিঃসন্দেহে এই দেশের জনগণ, সেটা যে শ্রেণীর হোক, আওয়ামীপন্থী হোক, বিএনপিপন্থী বা জামাতপন্থী বা ডালিমের রুহানি সন্তানরা, সবাই এই ঘটনাকে সত্য ধরে নিত। কিন্তু শেখ কামালের বিরুদ্ধে অন্যান্য অভিযোগও কিন্তু ছিল, যেমন শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গেছেন। কিন্তু এই খবরটি কি তা আমাদের ভালোভাবে জানা উচিত। এই রকম ঘটনার প্রকাশ আমরা পেয়েছি
জাসদ ও ভাসানীর পত্রিকাগুলো থেকে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করুন তো, মুজিবের ছেলে কামালের টাকার এত অভাব দেখা দিল যে তাকে ব্যাংক ডাকাতির মতো ঘটনা ঘটাতে হচ্ছে। প্রধানমন্ত্রীর ছেলে, এটা কি কোনোভাবে মিলছে যে জীবনের ঝুঁকি নিয়ে চলে গেল ব্যাংক ডাকাতি করার মতো একটা ঘটনা ঘটাতে? আচ্ছা, পৃথিবীর এমন একজন প্রধানমন্ত্রী যাকে বলা হচ্ছে, মানে সেই সময় বঙ্গবন্ধু নাকি ফ্যাসিস্ট, খুব ভয়ঙ্কর ছিলেন, তো তার ছেলে ব্যাংক ডাকাতি করতে যাবে, এটা কি কোনোভাবে মিলছে? তার ছেলে তো ফোন করবে ব্যাংকের প্রধানকে, যে এত টাকা নিয়ে আমার কাছে চলে আয়, সে যেখানে থাকবে সেখানে তার পায়ের কাছে নিয়ে টাকা হাজির করবে, কারণ ওই যে ফ্যাসিস্ট মুজিবের ছেলে বলে কথা। কেমন এক প্রধানমন্ত্রীর ছেলে যাকে ব্যাংক ডাকাতি করতে দিতে হয়। যাই হোক, এক্ষেত্রে ব্যাংক ডাকাতির ঘটনা আসলে কি ঘটেছিল? আসল ঘটনা হলো, অতি উৎসাহী কামাল সেদিন তার বন্ধুবান্ধব বা সাঙ্গপাঙ্গদের নিয়ে সর্বহারাদের ধরতে গিয়েছিল, এবং পুলিশ কিন্তু তাদেরকেই সর্বহারার সদস্য মনে করে গুলি করে দেয়। তো এই গোলাগুলির ঘটনা কোথায় ঘটেছিল? বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে। ব্যাস, বরা শাবকদের দল রটিয়ে দিল যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। যেমনটা তারা এখন সাইদিকে চাঁদে দেখে, তাকে না? বলা বাহুল্য, কামালকে গুলি করা ওই পুলিশ অফিসারকে কোনো প্রকার শাস্তি কিংবা হুমকি ধমকি দেওয়া হয়নি, কোনো প্রকার বিচারের সম্মুখীন করা হয়নি। ছেলের এমন নির্বুদ্ধিতা, হঠকারী সিদ্ধান্তে মুজিব এতটাই অসন্তুষ্ট ছিলেন যে তিনি কিন্তু আহত কামালকে দেখতে হাসপাতালে পর্যন্ত যাননি। কামালের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয় যে হাঁটতে থাকা আহমেদ সফার উপর দিয়ে নাকি জিপ গাড়ি তুলে দিয়েছিলেন, এবং একটা জিপ গাড়ি একটা ভিক্টোরিয়ার উঠে যাওয়ার পরে সে আবার দৌড় দেয়, কিন্তু যুবক কামাল তাকে দৌড়ে ধরতে পারে না। এর আগেও এরকম নাকি বহুবার তাকে ধাক্কা দিয়ে ফেলা, অনেক কিছু করা হয়েছে, তাড়া করা হয়েছে, কিন্তু কখনোই তাকে ধরতে পারা যায়নি। আহমদ সাফা কি মানে গাড়ির ধাক্কা গিয়ে মাটিতে পড়ে গিয়ে, বা যখন ব্যাপকভাবে তাকে তাড়া করা হচ্ছিল তখন তার দুটো ডানা গজিয়ে যেত এবং সে উড়ে 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 ঘুরে 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 অন্যত্র চলে যেতেন। তাই কামালরা কখনোই টিকিটিও স্পর্শ করতে পারত না। গল্পটা কি এমন, নাকি খুবই হাস্যকর অভিযোগ? মানে আহমদ সফার মতো একজন লোককে ধরতে সে ধাওয়া করেছে, অথচ ধরতে পারেনি। কি বিশাল ফেসিস্ট বাবার এমন এক ছেলে আহমদ সফার মতো লোককে ধরতে পারে না। এই ধাওয়া দেওয়ার ঘটনা কি ঘটেছিল? আর ঘটলে সেটা নাকি আবার ৭৫-এর ১৪ই আগস্ট, অর্থাৎ হত্যা হওয়ার ঠিক আগের দিন। ভাবা যায়? এত কথার মানে এই নয় যে শেখ কামাল বা শেখের পরিবারের লোকেরা একেবারে অসাধারণ মানুষ ছিলেন। নিশ্চয়ই তাদের মধ্যে অনেক অসততা ছিল, কিন্তু হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলো কারা রটিয়েছে, কেন, কোন উদ্দেশ্যে রটিয়েছে, সেটা অবশ্যই খুঁজে দেখার দরকার। বিশাল বড় বড় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী আমাদের দেশে ছিলেন, যারা কিনা শেখ মুজিবুর রহমানকে খুবই অপছন্দ করতেন। তো সেই অভিযোগকারীরা কোথায় ছিলেন, কি করলেন? শুধু এই একটা লোকের কারণে তারা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারলেন না বলে কত কান্নাকাটি, কত দুঃখ, আহা, সেই অশ্রু ভেজা কথাবার্তা। তাহলে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর এদের তো অনেক বেশি এগিয়ে আসা উচিত ছিল। ওনারা কোথায় গেলেন? সিরাজুল আলম খান কোথায় গেলেন? দাড়ি গোঁফ পাকিয়ে একটা দীর্ঘ জীবন, একটা সুন্দর জীবন যাপন করে এই তো সেদিন মারা গেলেন। আসম আব্দুর রবের মতো মানুষরা আজও বেঁচে আছেন। শাহজাহান সিরাজ চলে গেলেন বোধহয় ২০২০ সালে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ দেশ কাঁপানো সেই রাজনীতিবিদদের বিশাল একটা তালিকা কিন্তু আপনাদেরকে আমি দিতে পারি। তো ওরা থাকতে এই দেশ সোনার দেশ হলো না কেন? সোনার বাংলাদেশ না অনেক আগেই করে ফেলার কথা তাদের? কি মুজিবের ছায়াতলে গিয়ে স্লোগান দিয়ে আর বাস্তবে নেতা হওয়া ভিন্ন জিনিস। ছায়ার মতো মুজিব ছিল বলে অনেক কথা বলা গেছে। আরেকটি পক্ষ আছেন যারা তাজউদ্দিন আহমেদকে উপরে তুলতে তুলতে যদি মুজিবের উপরে তুলে ফেলা যায় তাহলে তারা বেজায় খুশি, কিন্তু তাজউদ্দিন নিজেও সেটা করতে চাননি। তিনি ভালো করে জানতেন নেতা জিনিসটা আসলে কি এবং তার নিজের অবস্থান কোন জায়গায় ছিল।
মুজিব সকল বিবেচনায় বিশাল মাপের নেতা ছিলেন। যে মুজিব ছিলেন অখণ্ড পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই মুজিব আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ কেন করেন নাই, এমন আজগুবি অভিযোগ এখনও আমাদেরকে শুনতে হয়। যে মুজিব পরিষ্কার ভাষায় বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, যে মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিতে হয়, মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকার গঠন করলে যেই মুজিবকে রাষ্ট্রপ্রধান করতে হয়, সেই মুজিব নাকি স্বাধীনতাই চান নাই। ও হ্যাঁ, স্বাধীনতা না চাইলে তো জামাতিদের বেজায় খুশি থাকার কথা। এই রাজাকার আলবদর আল শামস তারা চেয়েছিল পাকিস্তান থাকুক, মুজিব চেয়েছিলেন পাকিস্তান থাকুক, তাহলে তো মুজিব জামাতিদের, রাজাকার আলবদর আল শামসদের ভাইরা ভাই হওয়ার কথা। তারা বঙ্গবন্ধুর নিন্দা করে কেন? অবশ্যই মুজিবের ভুল ছিল, দু একটি নিয়ে অসংখ্য ভুল ছিল। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভবিষ্যতে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও দর্শন নিয়ে বস্তুনিষ্ঠ ভিডিও নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা পর্যায়ক্রমে এসব ভিডিও দেখতেও পাবেন। এখন কথা হলো, সাধারণ মানুষ বড় ধরনের ভুল করতে পারে না, করতে চাইলেও পারে না কেন? ওই যে সাধারণ মানুষ, পাবলিক, কমন পিপল। কিন্তু অসাধারণ বা বড় মানুষ হিসেবে আমরা যাদের চিনি বা বুঝি, তাদের ভুলগুলোও বড় হয়। সেগুলো নিয়ে সততা বজায় রেখে সমালোচনা হওয়া উচিত, সমালোচনার পরিবেশও থাকা উচিত। সমালোচনা করলেই 12 বছর 10 বছর সাজা, এইসব যারা করেছে তারাই বঙ্গবন্ধুকে বিতর্কিত করেছে। কিন্তু অপর যে পক্ষটি, অর্থাৎ মুজিবের বিরুদ্ধে কুৎসা রটিয়ে সত্য গোপনের চেষ্টা কোনোভাবেই কাম্য নয়, যা তারা করে এসেছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা ডিজার্ভ করেন না।